বিশ্ব সমাচার ই ক্লাসে আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ বিশেষ পরিস্থিতিতে তোমাদের সামনে আমি এসেছি, যেখানে ক্লাসে থাকার কথা, কিন্তু পরিস্থিতিটা যে কী সেটা তোমাদেরকে নতুন করে আর বলে দেওয়ার দরকার নেই, তোমরা সবাই জানো। তাই আমিও বিশ্ব সমাচার ই ক্লাসে এসেছি তোমাদের সামনে দশম শ্রেণী ক্লাস 10-এর একটা বিষয় নিয়ে পড়াবো বলে। তো ক্লাস 10-এ দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক, যেটা ফার্স্ট সামেটিভের যে সিলেবাস, সেই সিলেবাস বেশিরভাগ স্কুলে প্রায় শেষ হয়ে গেছে। কোনো কোনো স্কুলে হয়তো সামান্য কিছু বাকি থাকলেও থাকতে পারে। তো আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে আমি যেটুকু ফিডব্যাক পেয়েছি, তাতে জেনেছি যে এই প্রথম পর্যায়ক্রমিক বা ফার্স্ট সামেটিভ পরীক্ষার যে সিলেবাস, তার মধ্যে সবথেকে কঠিন বা ছাত্রছাত্রীদের কাছে খুব মাথা ব্যথার কারণ যে বিষয়টা, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা। তো আজ তোমাদের এই আফ্রিকা কবিতার আমি আলোচনা করব, আফ্রিকা কবিতাটা নিয়ে। তার আগে আফ্রিকা কবিতা আলোচনা করার আগে এই কবিতার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটটা একটু বলে নেওয়া দরকার। তারপরে আমি এই কবিতার নিবিড় পাঠে যাব। নিবিড় পাঠ অর্থাৎ একদম কবিতার লাইন ধরে ধরে, প্রতিটা পংক্তি ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটাকে বলা হয় কবিতার নিবিড় পাঠ। তো যাই হোক, তো সেই কবিতার নিবিড় পাঠে যাওয়ার আগে আমি কবিতাটার প্রেক্ষাপটটা একটু বলে নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, এরকম একটা প্রেক্ষাপটে আফ্রিকা কবিতাটা রচিত হয়েছে। 1935 সালে ইটালির শাসক মুসোলিনি, তিনি আফ্রিকার একটি দেশ আবিসিনিয়া, তৎকালীন নাম আবিসিনিয়া, বর্তমান নাম ইথিওপিয়া, সেই ইথিওপিয়া আক্রমণ করেছেন। এবং শুধু আক্রমণ করাই নয়, সেই আফ্রিকার দেশটিকে তিনি যৎপ্রনাস্তি অত্যাচারে জর্জরিতও করেছেন। চারিদিকে ঔপনিবেশিক সাম্রাজ্য একটু একটু করে বিস্তার লাভ করছে। আফ্রিকার মাটিতে ঔপনিবেশিক শক্তিগুলো তাদের ঘাঁটি শক্ত করছে। যত তাদের ঔপনিবেশিক ঘাঁটি শক্ত হচ্ছে, ততই আফ্রিকাবাসীর চরম দুর্দশা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনা কবি রবীন্দ্রনাথ জানতেন, কিন্তু তার এই কবিতাটা লেখার শুরুতে বা আগে তার অনুজ প্রতিম কবি অমিয় চক্রবর্তী, তিনি এই কবিতাটা লেখার ক্ষেত্রে বলা যেতে পারে এটা অনুঘটকের ভূমিকা অবলম্বন করেছিলেন। কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা চিঠিতে লেখেন বা অনুরোধ জানান যে আফ্রিকার বাসীর এই যে চরম দুর্দশা, সেটা নিয়ে কিছু একটা লেখার জন্য। সে সময় চারিদিকের যে পরিস্থিতি এবং অনুজ প্রতিম কবি অমিয় চক্রবর্তীর অনুরোধ, এই দুয়ের সম্মিলিত রূপ হিসেবে আফ্রিকা কবিতাটা আমরা পেয়েছি। আফ্রিকা কবিতাটা 1937 সালে রচিত হয়েছিল। ইতিহাসটার দিকে একটু মনে রাখো, খেয়াল রাখো। 1937 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসবে আসবে করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ শুরু, আর কবিতাটা লেখা হয়েছে 1937-এ। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসবে আসবে করছে, এইরকম একটা প্রেক্ষাপটে আফ্রিকা কবিতাটা রচিত হয়েছে। এই কবিতার নিবিড় পাঠে এবার আমি প্রবেশ করব। তার আগে কবিতাটা আলোচনা সুবিধার জন্য এবং তোমাদের বোঝার সুবিধার জন্য কবিতাটাকে আমি কয়েকটা ছোট ছোট ভাগে আমি ভাগ করে নেব। তোমরা যারা আমার সামনে বসে রয়েছো, তাদেরকে আমি বলবো তোমরা সামনে বইটা খোলা রাখো আর পাশে একটা খাতা পেন খোলা রাখো। কারণ এই কবিতা আলোচনার সময় বেশ কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো খুব অপরিচিত শব্দ। সেই শব্দগুলোর মানেগুলো একটু বুঝে নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণগুলো একটু বুঝে নিতে হবে। সেই জন্য হাতের কাছে খাতা পেনটা রাখো আর বইটা অবশ্যই খোলা রাখো। বইটা তোমরা দেখো, আমি প্রথমে
একদম একটা স্কেচ করে দিচ্ছি, একটা সামারি মতো করে দিচ্ছি। পুরো কবিতাটাকে আমি 4টে ভাগে ভাগ করছি। প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয় স্তবক এবং চতুর্থ স্তবক। প্রথম স্তবক আমি বলছি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, একদম প্রথম থেকে। ওই প্রথম স্তবকটা শেষ হচ্ছে তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। খেয়াল করে দেখো, তাণ্ডবের দুন্ধুবি নিনাদে, এই পর্যন্ত হচ্ছে প্রথম স্তবক। পরের স্তবক শুরু হচ্ছে, দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে হায় ছায়াবৃতা, এখান থেকে দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে। এই দ্বিতীয় স্তবকটা শেষ হচ্ছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এখানে দ্বিতীয় স্তবক শেষ হচ্ছে। তৃতীয় স্তবকটা খুব ছোট্ট স্তবক, সমুদ্র পারে, তারপরের থেকে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, এখান থেকে তৃতীয় স্তবক শেষ হচ্ছে সুন্দরের আরাধনা, তৃতীয় স্তবক। আর চতুর্থ বা শেষ স্তবক হচ্ছে আজ যখন পশ্চিম দিগন্তে, এখান থেকে চতুর্থ বা শেষ স্তবক, এখান থেকে শেষ পর্যন্ত। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রতিটা স্তবক যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু দুটো করে দাঁড়িয়ে আছে। খেয়াল করে দেখো, প্রথম স্তবক যেখানে শেষ হচ্ছে সেখানে দুটো দাঁড়ি, দ্বিতীয় স্তবক যেখানে শেষ হচ্ছে সেখানে দুটো দাঁড়ি, তৃতীয় স্তবক যেখানে শেষ হচ্ছে সেখানেও দুটো দাঁড়ি, চতুর্থ স্তবক যেখানে শেষ হচ্ছে সেখানে দুটো দাঁড়ি। এছাড়া কিন্তু আর কোথাও দুটো দাঁড়ি নেই। অর্থাৎ প্রত্যেকটা স্তবকে এক একটা ভাব, এক একটা বিশেষ বিষয় আলোচিত হয়েছে। আমি এবারে স্তবক ধরে ধরে আলোচনা করব। প্রথমে একটু সারসংক্ষেপ বলে দিই। প্রথম স্তবকের বিষয় তোমরা নোট ডাউন করো। প্রথম স্তবকের বিষয় আফ্রিকা মহাদেশের সৃষ্টি রহস্য। আফ্রিকা মহাদেশটা কিভাবে সৃষ্টি হলো, তার জন্ম, তার প্রকৃতি কেমন, এটাই হচ্ছে প্রথম স্তবকের বিষয়বস্তু। দ্বিতীয় স্তবকের বিষয় হচ্ছে যে ইউরোপীয় শক্তিধর দেশগুলো আফ্রিকার বুকে আফ্রিকার মানুষগুলোকে কিভাবে অত্যাচার করেছে, তাদের নৃশংস রূপ যে কতখানি, সেটার স্বরূপ প্রকাশ পেয়েছে দ্বিতীয় স্তবকে। আর তৃতীয় স্তবকে আছে যখন আফ্রিকাবাসী নির্যাতিত হচ্ছে ইউরোপীয়দের হাতে, তখন ইউরোপের কি অবস্থা। ইউরোপের দেশগুলোতে মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছে, শিশুরা খেলছে মায়ের কোলে, সেখানটা খুব সুন্দর পরিবেশ। অর্থাৎ তৃতীয় যে ছোট স্তবকটা রয়েছে, এই স্তবকের বিষয় হচ্ছে আফ্রিকাবাসী যখন ইউরোপীয়দের হাতে নির্যাতিত হচ্ছে তখন ইউরোপীয় দেশগুলোর কি অবস্থা সেটা। আর চতুর্থ বা শেষ স্তবকের বিষয় হচ্ছে যে কবির আশাবাদ। কবি এরপরে কি আশা করেছেন, যে একটা নতুন যুগ আসছে, যুদ্ধ, ধ্বংস, মানুষের মৃত্যু, রক্তপাত, এসবের পরে যে একটা নতুন যুগের সূর্যের উদয় হচ্ছে, সেই আশাবাদ ধ্বনিত হয়েছে শেষ স্তবকে। অর্থাৎ প্রতিটা স্তবকের আমি কিন্তু সারসংক্ষেপ বলে দিলাম। এবারে আমি প্রত্যেকটা স্তবক ধরে আলোচনা করব। প্রথম স্তবকে চলে আসি। শুরুতেই আছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগ। আদিম যুগ বলতে কি বোঝানো হয়েছে না, আদিম যুগ বলতে পৃথিবীর সৃষ্টির যে সূচনা লগ্ন, সেটাকেই বলা হচ্ছে আদিম যুগ বা প্রাচীন যুগ। উদ্ভ্রান্ত অর্থাৎ দিশাহীন, মানে যখন নতুন পৃথিবী গড়ে উঠছে তখন উদ্ভ্রান্ত। কে উদ্ভ্রান্ত? স্রষ্টা। এই স্রষ্টা কে না, এই স্রষ্টা হলেন সর্বশক্তিমান। তিনি যে কেউ হতে পারেন, ভগবান হতে পারেন, আল্লাহ হতে পারেন, যীশুখ্রিস্ট হতে পারেন। এই স্রষ্টা হলেন সর্বশক্তিমান। তিনি নিজের প্রতি অসন্তোষে বারবার মাথা নাড়ছেন, বলছেন যে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। দেখো, এখানে পৃথিবীর সৃষ্টির একটা রহস্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করেছেন। পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল, এখন আমরা পৃথিবীকে যে অবস্থায় দেখছি, পৃথিবী সৃষ্টির সূচনা লগ্নে কিন্তু পৃথিবী এমন ছিল না। পৃথিবী সৃষ্টির সূচনা লগ্নে যে পৃথিবী, সেটা বারে বারে পরিবর্তিত হয়েছে, বারে বারে। এবং সেটা কিন্তু 2-1 বছরে হয়নি, কোটি কোটি বছর লেগেছে। কোটি কোটি বছর ধরে পৃথিবী পরিবর্তিত হয়ে 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 বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ পৃথিবী সৃষ্টির সূচনা লগ্নে স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি স্রষ্টা বলতে সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, তিনি নিজের প্রতি অসন্তোষে বারবার এই পৃথিবীকে ভাঙছিলেন আবার গড়ছিলেন।
ঠিক যেমন একজন মূর্তিকার অর্থাৎ যিনি মূর্তি তৈরি করেন, সেই মূর্তিটা যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ কিন্তু তার উপরে, সেই মূর্তির উপরে বারে বারে কাদার প্রলেপ দেন। কোথাও কাদাটা বেশি হয়ে গেছে সেটাকে চেঁচে পাতলা করেন, আবার কোথাও কম হয়েছে সেখানে কাদার প্রলেপ দেন। এভাবে একজন মূর্তি যিনি তৈরি করেন তিনি বারে বারে মূর্তির রূপ বদল করেন। কেন না, যতক্ষণ না তিনি মনের দিক থেকে সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ তিনি মূর্তির রূপ বদল করেন। এই বিষয়টাকে কবি রবীন্দ্রনাথ এই আফ্রিকা কবিতায় তুলে ধরেছেন। সৃষ্টিকর্তাও ঠিক তেমনি, পৃথিবী যতক্ষণ না তার মনের মতো করে হচ্ছে ততক্ষণ তিনি সেই পৃথিবীকে বারে বারে ভেঙেছেন আর গড়েছেন। সেই কথাটাই এখানে বলেছেন, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অর্থাৎ ভেঙে ফেলছিলেন, আবার গড়ছিলেন। তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া। কেন অধৈর্য? না, তিনি তার নিজের সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে পারছেন না। তার মনে হচ্ছে, তার মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাচ্ছে, মনে হচ্ছে যেন এর থেকে আরও ভালো পৃথিবীকে সৃষ্টি করা যায়। সেই জন্য তিনি নিজের সৃষ্টির প্রতি বারবার অসন্তোষ প্রকাশ করেছেন মাথা নেড়ে। সেই অধৈর্যে, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্রের বাহু, প্রাচী ধরিত্রী বুকের থেকে। প্রাচী, প্রাচী শব্দের অর্থ কি? প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব। প্রাচী ধরিত্রী অর্থাৎ ধরিত্রী অর্থাৎ পৃথিবী, পৃথিবীর পূর্ব দিকের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এইখানে একটা খুব মজার ব্যাপার আছে। কি সেই মজার ব্যাপার? না, এখানে ভূগোল, ভূবিজ্ঞান, কাব্য সব জনে একাকার হয়ে গেছে। একটা অদ্ভুত, মানে কবি রবীন্দ্রনাথ যে সত্যি তিনি কত বড় মাপের একজন কবি সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই তার পক্ষেই কাব্য, বিজ্ঞান, ভূবিজ্ঞানকে একসঙ্গে এত সুন্দরভাবে যে মেলবন্ধন ঘটানো যায় সেটা বোধহয় তার পক্ষেই সম্ভব। ভূগোলে ভূবিজ্ঞান বলছে যে, তোমরা যারা খুব ভালো করে ভূগোলটা পড়েছো তারা নিশ্চয়ই জানো, ভূবিজ্ঞান বলছে যে প্রাচীনকালে আফ্রিকা মহাদেশটা এশিয়া মহাদেশের সঙ্গে যুক্ত অবস্থায় ছিল। অর্থাৎ পূর্ব এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই যে পূর্ব এশিয়ার যে দেশগুলো, এর সঙ্গে আফ্রিকা মহাদেশটা যুক্ত অবস্থায় ছিল। কিন্তু নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্লেট, অর্থাৎ পৃথিবীর তলায় যে প্লেট রয়েছে সেই প্লেটের অনবরত সঞ্চরণ হয়। সেই প্লেটের সঞ্চরণের ফলে একটু একটু করে ধীরে 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 প্রাচী ধরিত্রী অর্থাৎ বিশ্বের বা পৃথিবীর পূর্ব দিক থেকে আফ্রিকা মহাদেশটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাঝখানে চলে আসে আরব সাগর। এই যে ভৌগোলিক ব্যাখ্যা, এই ভৌগোলিক ব্যাখ্যাটাকে কবি রবীন্দ্রনাথ একটা অপূর্ব কাব্যিক রূপ দিয়েছেন আফ্রিকা কবিতায়। সেখানে কি বলেছেন না, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, অর্থাৎ বিশ্বের পূর্ব দিকের অংশ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা। কে ছিনিয়ে নিয়ে গেল? না, রুদ্র সমুদ্রের বাহু। সমুদ্র যেন দু বাহু, দু হাত দিয়ে তাকে আগলে পৃথিবীর পূর্বভাগ থেকে তাকে আলাদা করে নিয়ে গেল। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি, বনস্পতি শব্দের অর্থ কি? বনস্পতি শব্দের দুটো অর্থ আছে। বনস্পতি শব্দের একটা আক্ষরিক অর্থ হচ্ছে যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয়। যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয়, যেমন ধরো বট, অশ্বত্থ, এই গাছগুলোর কিন্তু ফুল দেখা যায় না কিন্তু ফল হয়, এই গাছগুলোকে বলা হয় বনস্পতি। কিন্তু এখানে বনস্পতি বলছে বনের পতি, অর্থাৎ জঙ্গলের যে বড় বড় গাছ। এখানে বনস্পতি বলতে জঙ্গলের যে বড় গাছ সেগুলোকেই বোঝানো হয়েছে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। আমরা জানি যে আফ্রিকা মহাদেশটা ঘন জঙ্গলে পূর্ণ, গভীর জঙ্গলে পূর্ণ। সেই ভৌগোলিক বৈশিষ্ট্যকে কবি এখানে কাব্যিক রূপ দান করেছেন কিভাবে? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, যেন ঘন জঙ্গল দিয়ে তাকে যেন বেঁধে ফেলেছে কৃপণ আলোর অন্তঃপুরে। আলো কৃপণ, অর্থাৎ আলো সেখানে কৃপণ অর্থাৎ খুব কম, কঞ্জুস। কৃপণ শব্দের আক্ষরিক অর্থ কঞ্জুস, এখানে কৃপণ বলতে কম,
অন্তঃপুরে অর্থাৎ অভ্যন্তরে। আফ্রিকা মহাদেশটা এত ঘন জঙ্গলে পরিপূর্ণ যে সেখানে আলোটাও পর্যন্ত প্রবেশ করতে পারে না, আলো প্রবেশ করলেও খুব কম। সেই জন্যই কবি বলছেন কৃপণ আলোর অন্তঃপুরে। তাহলে এই যে অংশটা, এই অংশটাতে আমরা আফ্রিকার সৃষ্টির রহস্যটা জেনেছি, যে আফ্রিকাটা কিভাবে সৃষ্টি হলো। এরপরে দেখো আফ্রিকার স্বরূপ কবি ব্যাখ্যা করেছেন। সেখানে নিভৃত অবকাশে, নিভৃত, নিভৃত শব্দের অর্থ কি? নিরালা বা নির্জন। অবকাশে অর্থাৎ অবসর। সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে অর্থাৎ কোথায়? আফ্রিকা। সেখানে নির্জন অবসরে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। কবি যেন বলছেন, আফ্রিকাকে বলছেন বা আফ্রিকা ভাষীকে বলছেন যে সে যেন দুর্গমের রহস্য সে সংগ্রহ করে নিচ্ছিল। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, নিজে যেন চিনে নিচ্ছিল জল স্থল এবং আকাশের দুর্বোধ্য সংকেত। দেখো এখানে একটা কবি রবীন্দ্রনাথ ছোট শিশুর সঙ্গে আফ্রিকা মহাদেশের সৃষ্টিলগ্নের তুলনা করেছেন। কি সেটা? একটা ছোট শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সে তার পারিপার্শ্বিক জগৎকে একটু একটু করে চিনতে শেখে। পারিপার্শ্বিক জগৎটা তার কাছে খুব দুর্বোধ্য বলে মনে হয়, পারিপার্শ্বিক জগৎটা তার কাছে খুব রহস্যময় বলে মনে হয়, কারণ সে সম্পূর্ণ একটা নতুন জগতে এসে আবির্ভূত হয়েছে। ঠিক তেমনি আফ্রিকাও যেন আফ্রিকায় যখন নতুনভাবে জন্মগ্রহণ করলো, আফ্রিকা রূপে যখন সে নিজের সত্তাকে জাহির করলো, তখন সেও যেন ঠিক তেমনি নিজেকে নতুন করে চিনছিল, তার প্রকৃতিকে জানছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র, প্রকৃতির দৃষ্টি অতীত কি? দৃষ্টি অতীত অর্থাৎ চোখের আড়ালে, দৃষ্টি অতীত অর্থাৎ দৃষ্টির আড়ালে, যেটা চোখে দেখা যায় না। জাদু মন্ত্র, জাদু, ম্যাজিক, ইন্দ্রজাল, এটা চোখে দেখতে পাওয়া যায় না। কিভাবে কি ঘটলো সেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ঘটে যাচ্ছে সেটা আমরা দেখি। কিভাবে ঘটছে সেটা আমরা দেখতে পাই না। আফ্রিকাও ঠিক তেমনি তার যে দুর্গমের রহস্য সে একটু একটু করে ওই সকলের দৃষ্টির আড়ালে সঞ্চয় করছিল। তোমার চেতনাতীত মনে, চেতনাতীত মন, চেতনার অতীত অর্থাৎ যখন তার চেতনা জাগ্রত হয়নি, একটা শিশু যখন চেতনা পায়নি, তখন সে তার পারিপার্শ্বিককে চিনে নেওয়ার চেষ্টা করে। আফ্রিকাও ঠিক তেমনি, যখন তার চেতনা জাগ্রত হয়নি, যখন সে সবে সৃষ্টি হয়েছে, সে তার আশপাশের জগৎকে চিনে নেওয়ার চেষ্টা করছে। কেমন করে? বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্রবেশে। বিরূপ অর্থাৎ কুশ্রীরূপ। সেই বিরূপের ছদ্রবেশে সে যেন ভীষণকেও বিদ্রুপ করছিল, অর্থাৎ নিজেকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা অর্থাৎ ভয়, সে যেন ভয়কেও হার মানাতে চেয়েছে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদ। তাণ্ডব শব্দের অর্থ হচ্ছে প্রলয় নৃত্য। দুন্ধুবি শব্দের মানেগুলো খেয়াল করবে। দুন্ধুবি শব্দের অর্থ হচ্ছে রণদামামা, যুদ্ধের সময় যে বিশেষ বাজনা বাজানো হয় সেটাগুলো হয় দুন্ধুবি। নিনাদ শব্দের অর্থ হচ্ছে শব্দ, অর্থাৎ প্রলয় নৃত্যের সময় যে বাজনা বাজে, সেই রণবাজনার মাধ্যমে, সেই প্রলয় নৃত্যের মাধ্যমে যেন আফ্রিকা নিজেকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। তাহলে আমরা প্রথম স্তবকটা কিন্তু পড়ে নিয়েছি, প্রথম স্তবকের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করে নিয়েছি। এরপরে আমরা দ্বিতীয় স্তবকে যাব, তবে তোমরা কিন্তু যেও না, সঙ্গে থেকো। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আবার আমরা ফিরে আসব। সঙ্গে থাকো, দেখতে থাকো বিশ্ব সমাচার। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে গীতা বস্ত্রালয়, তাঁত, সিল্ক, বেনারসি, কুর্তি, শার্ট, টি শার্ট, সমস্ত পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বিশ্বনাথ সাহা। ঠিকানা কাকদ্বীপ, নয়াপাড়া, বিধান মার্কেট। মোবাইল 9732135560, 9064280157। এলাকায় এই প্রথম 110টি এসি কেবিল লিফট সহ আইসিইউ ও ডায়ালিসিস সেন্টার। 25 বছরের আপনাদের সেবায় নিয়োজিত। দি শহরারহাট নার্সিং হোম। প্রোপাইটার জাহির ইসলাম।
ঠিকানা সরারহাট বেলেপাড়া ফলতা রোড। মোবাইল 9434037116, 8317804375। বিরতির পরে আবার ফিরে এলাম। এবারে আমরা আফ্রিকা কবিতার দ্বিতীয় স্তবকটা আলোচনা করব। হায় ছায়াবৃতা, এখান থেকে দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। স্তবকের শুরুতেই কবি একটা আক্ষেপ প্রকাশ করছেন হায়, হায় শব্দের মধ্যে। ছায়াবৃতা অর্থাৎ ছায়া দ্বারা আবৃত। কারণ আমরা এর আগের স্তবকেই দেখেছি যে আফ্রিকা মহাদেশটা ঘন জঙ্গলে পরিপূর্ণ। সেই ঘন জঙ্গলে পরিপূর্ণ বলে কবি ছায়াবৃতা শব্দটি ব্যবহার করেন। ছায়াবৃতা স্ত্রীলিঙ্গে ব্যবহার করেছেন। ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে। কালো ঘোমটা কেন না, যেহেতু এখানে আলো প্রবেশ করতে পারে না, আলো খুব কম প্রবেশ করে, সেই জন্য কবি কল্পনা করেছেন আফ্রিকা যেন কালো ঘোমটার নিচে আত্মগোপন করে আছে। অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টি। আবিল শব্দের অর্থ কি? আবিল শব্দের অর্থ হচ্ছে যে ঘোলাটে, উপেক্ষার আবিল দৃষ্টিতে। মানে কেউ আফ্রিকা মহাদেশের দিকে ফিরেও তাকালো না। বিশেষ করে ইউরোপীয় সভ্য জগতের মানুষ, যারা তথাকথিত সভ্য বলে নিজেদেরকে জাহির করে, সেই ইউরোপীয় শক্তিধর দেশগুলো আফ্রিকার দিকে ফিরেও তাকাতো না। চরম অবজ্ঞা আর তাচ্ছিল্য করত আফ্রিকাকে। সেই জন্যই কবি বলেছেন অপরিচিত ছিল তোমার মানব রূপ। আর তারা যখন আফ্রিকা মহাদেশে এলো, তারা এসেছিল মূলত প্রাকৃতিক সম্পদের আশায়। আফ্রিকা মহাদেশ থেকে প্রাকৃতিক সম্পদ নিয়ে যাবে বলে। সেই জন্য তাদের কাছে মানব সম্পদটা ছিল উপেক্ষা। পরে যদিও মানুষকে তারা নিয়ে গেছে, কিন্তু প্রথমে তাদের কাছে আফ্রিকাবাসী, আফ্রিকার মানুষকে তারা মানুষ বলে মনে করতো না। সেই জন্য বলছে অপরিচিত ছিল তোমার মানব রূপ। মানে আফ্রিকাবাসীর মনে, আফ্রিকার মানুষের মনেও যে মানবিক অনুভূতিগুলো থাকতে পারে, মানুষের যে মানবিক অনুভূতি, স্নেহ, মায়া, দয়া, ভালোবাসা, প্রেম, এই যে মানবিক অনুভূতিগুলো যে আফ্রিকাবাসীর মধ্যেও থাকতে পারে, সেটা তারা অর্থাৎ ইউরোপীয়রা কখনো ভাবেনি। সেই জন্য আফ্রিকাবাসীর মানব রূপ, প্রকৃত মানব রূপ বলতে যা বোঝায়, একটা মানুষের মানব রূপ, মানব রূপ বলতে বোঝায় তার দয়া, মায়া, মানবিকতা, স্নেহ, ভালোবাসা, এগুলোই তার মানবিক রূপ। এই মানব রূপটা ইউরোপীয়দের কাছে অপরিচিত ছিল। সেজন্যই কবি বলছেন অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। কেন অপরিচিত ছিল না, ইউরোপীয়রা সবসময় আফ্রিকাবাসীকে উপেক্ষা করে এসেছে, সেজন্য তাদের কাছে অপরিচিত ছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা, ওরা বলতে কারা? ইউরোপীয়রা। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির ধর যে দেশ, তারা লোহার হাতকড়ি নিয়ে এলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। কি অদ্ভুত উপমা! কবি বলছেন নখ যাদের, কাদের নখ? ইউরোপীয়দের। ইউরোপবাসীর ঔপনিবেশিক শক্তির নখ কাদের থেকে তীক্ষ্ণ? তোমার নেকড়ের চেয়ে। মানে কবি রবীন্দ্রনাথ ইউরোপীয়দের নিষ্ঠুরতা, নৃশংসতা, ভয়ঙ্করতাকে তুলনা করার জন্য নেকড়ে বাঘের নখের সঙ্গে তুলনা করেছেন, যে নেকড়ে বাঘের নখের থেকেও তীক্ষ্ণ। ইউরোপীয়দের নিষ্ঠুরতাকে এর থেকে বোধহয় আর ভালোভাবে প্রকাশ করার যায় না। সেই জন্যই কবি বলছেন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমার বলতে কার? আফ্রিকার জঙ্গলে যে নেকড়েরা রয়েছে, যে সাপত প্রাণীরা রয়েছে, যে ভয়ঙ্কর প্রাণীরা রয়েছে, তাদের থেকেও ভয়ঙ্কর কারা? ইউরোপীয়রা। তারা এলো কিভাবে? কিসের জন্য এলো? লোহার হাতকড়ি নিয়ে এলো। কেন? মানুষ ধরার দল। তারা মানুষ ধরবে বলে, অর্থাৎ আফ্রিকার মানুষগুলোকে কৃতদাস করে নিয়ে যাবে বলে তারা এলো। সেই জন্য তাদেরকে কবি বলেছেন মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। গর্বে যারা অন্ধ, কারা গর্বে অন্ধ? ইউরোপীয়রা। তাদের গর্বের যে অট্টালিকা এত সুউচ্চ
যে সেখানে গর্বে তারা অন্ধ। কেমন অন্ধ? না তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কি সুন্দর উপমা দেখো, সূর্যহারা অরণ্যের চেয়ে, মানে যে অরণ্যে সূর্যও প্রবেশ করতে ভয় পায়, সূর্যও প্রবেশ করতে পারে না, সেই অরণ্যের থেকেও তারা বেশি অন্ধ। সভ্যের বর্বর লোভ, কি অদ্ভুত বৈপরীত্য দেখো, সভ্যের বর্বর লোভ। একবার কবি বলছেন সভ্য, আবার বলছেন বর্বর। সভ্য যদি হয় তাহলে বর্বর কেন? আর বর্বর যদি হয় তাকে সভ্য বলা যায় কি করে? কবি, এই জন্যই কবি রবীন্দ্রনাথ সভ্যের বর্বর লোভ, বর্বর লোভ অর্থাৎ যারা নিজেদেরকে সভ্য বলে জাহির করে তাদের লোভটা যে কতটা বর্বরতার পর্যায়ে পৌঁছে যায় সেটা এই আফ্রিকাবাসীর উপরে তাদের অত্যাচার দেখলে বোঝা যাবে। সেজন্যই বলছেন সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। নিজের নগ্ন করলো অর্থাৎ খুলে ফেললো। কি খুলে ফেললো? আপন নির্লজ্জ অমানুষতা। অর্থাৎ ইউরোপীয়রা যে মানুষ নয়, কতটা অমানুষ, সেই অমানুষতার কোন পর্যায়ে পৌঁছতে পারে তারা, সেটা তাদের অত্যাচার দেখলেই বোঝা যায়। অত্যাচারের কাহিনী ইতিহাসের পাতায় পড়লেই বোঝা যায়। সেই জন্যই কবি বলছেন নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাদের অমানসিক রূপটা খুলে ফেললো, প্রকৃত রূপটা প্রকাশ করলো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। তোমার ভাষাহীন ক্রন্দন, ভাষাহীন ক্রন্দন কেন? আফ্রিকাবাসীর ক্রন্দন, আফ্রিকাবাসীর কান্না। ভাষাহীন কেন? তাদের প্রতিবাদের কোনো ভাষা ছিল না। তাদের উপরে এমনভাবে অত্যাচার করে গেছে যে প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলেছিল। সেই জন্যই কবি বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। বাষ্পাকুল অর্থাৎ, বাষ্পাকুল শব্দের অর্থ হচ্ছে অশ্রুপূর্ণ। অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ আফ্রিকাবাসীর চোখের জল, ঘাম, রক্ত, অশ্রুতে আফ্রিকার রাস্তার যে ধুলো সেটা কাদায় পরিণত হয়ে গেল। এর দ্বারা কবি বুঝিয়ে দিয়েছেন যে আফ্রিকাবাসীর উপরে ইউরোপীয় শক্তি কি প্রচণ্ড অত্যাচার করেছেন। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। দস্যু, এখানে দস্যু কে? ইউরোপীয়রা। দস্যু পায়ের কাঁটা মারা জুতো, কাঁটা মারা অর্থাৎ কাঁটাযুক্ত, কাঁটা লাগানো জুতো, বিভৎস কাঁদার পিণ্ড। অর্থাৎ তাদের পায়ে কাঁটা মারা জুতো, অর্থাৎ তাদের অত্যাচারের যে কি নগ্ন রূপ, সেই অত্যাচারের নগ্ন রূপটাকে প্রকাশ করার জন্য কবি বলেছেন কাঁটা মারা জুতোর তলায় তাদেরকে যেন পায়ে পিষে দিয়েছিল, এরকম অবস্থায়। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরকালের মতো একটা চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার? আফ্রিকার। আফ্রিকার অপমানিত ইতিহাস। আফ্রিকার ইতিহাস অপমানিত কেন? না মানবতার ইতিহাস অপমানিত। আফ্রিকাবাসীর ওপরে যে অত্যাচার হয়েছে সেটা শুধু তো আফ্রিকাবাসীর ওপর অত্যাচার নয়, মানবতার উপর অত্যাচার, মানব সমাজের ওপর অত্যাচার। সেই অত্যাচারের ইতিহাস নিশ্চয়ই গৌরবের ইতিহাস নয়। সেই জন্যই কবি বলেছেন অপমানিত ইতিহাসে। তাহলে আমরা দ্বিতীয় স্তবকটা পড়লাম। দ্বিতীয় স্তবকে কি বিষয় পেলাম? দ্বিতীয় স্তবকের বিষয় আফ্রিকাবাসীর ওপর ইউরোপীয় শক্তির যে অত্যাচার, সেই অত্যাচারের রূপ। এবার আমরা তৃতীয় স্তবকে, ছোট্ট একটা স্তবক, তৃতীয় স্তবকে আসব। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়। দেখো কি বৈপরীত্য। ঠিক তারপরে তৃতীয় প্যারাতেই বলছে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়। সেই মুহূর্ত মানে কোন মুহূর্ত? মানে যখন ইউরোপীয়রা আফ্রিকাবাসীর উপর অত্যাচার করছে সেই মুহূর্তে সমুদ্র পারে। সমুদ্র পারে মানে কোথায়? ইউরোপীয় দেশে, ইউরোপের দেশগুলিতে তাদের পাড়ায় পাড়ায় তখন কি হচ্ছিল? মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। কি অদ্ভুত বৈপরীত্য দেখো। ইউরোপীয়রা যখন আফ্রিকাবাসীর ওপরে অত্যাচার করছে তখন ইউরোপের দেশগুলিতে মন্দিরে, পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বাজছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে সেখানে পুজো হচ্ছে। আর কি? শিশুরা খেলছিল মায়ের কোলে। এই যে শিশুরা খেলছিল মায়ের কোলে, এই কথাটার মাধ্যমে কবি কি বুঝিয়ে দিয়েছেন?
এই পংক্তিটার মাধ্যমে কবি বুঝিয়ে দিয়েছেন যে সেখানে একটা শান্তি বিরাজমান। শিশু যেখানে তার মায়ের কোলে নিশ্চিন্তে খেলা করে, এই যে চিত্র, এই চিত্রের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে ইউরোপের দেশগুলোতে কিন্তু শান্তি বিরাজমান, অথচ সেই ইউরোপীয়রা আফ্রিকাবাসীর ওপরে অত্যাচার করছে। আর কি, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ঠিক তখন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ যখন আফ্রিকাবাসী ওপর অত্যাচার চলছে, ইউরোপীয়রা যখন তাদের ওপর নৃশংস অত্যাচার করছে, তখন আফ্রিকায়, তখন ইউরোপের দেশগুলোতে একটা শান্তি বিরাজমান। তাদের দেশে পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে, খুব সুন্দর শান্ত পরিবেশ, সেখানে শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলা করছে, আর কবির সঙ্গীতে সেখানে সুন্দরের আরাধনা বেজে উঠেছে। অর্থাৎ সেখানে একটা শান্তি বিরাজমান। কবিরা তো সত্য, শিব এবং সুন্দরের উপাসক, তাই সেখানে কাব্যচর্চা চলছে, সেখানে দেবতার আরাধনা চলছে, অথচ সেই দেশের মানুষগুলো আফ্রিকার বুকে অত্যাচার করছে। এই যে পংক্তিটা, এই পংক্তিটার মাধ্যমে, এই যে স্তবকটা, এই স্তবকটার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো বিপরীত চিত্রকে পাশাপাশি রেখে ইউরোপীয়দের অত্যাচারের যে স্বরূপ, সেই স্বরূপটাকে আরও স্পষ্ট করেছেন। একদিকে তাদের নৃশংস অত্যাচার, অন্যদিকে নিজের দেশে খুব শান্তি বিরাজমান শান্তির যে একটা বাতাবরণ, সেটা ফুটে উঠেছে। আমরা এবার একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু তোমরা যেও না, থাকবে সঙ্গে, শুনতে থাকো, দেখতে থাকো বিশ্ব সমাচার। সস্তা সুন্দর কাকদ্বীপে আরও একটি নতুন উদ্যোগ। এখানে পাচ্ছেন সমস্ত রকম এলোপ্যাথিক ওষুধের 12% ছাড়, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্যাথোলজিক্যাল ল্যাব টেস্টের সুবিধা, বিনামূল্যে বাড়ি থেকে স্যাম্পল বা নমুনা কালেকশনের সুবিধা, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও সুচিকিৎসা। এক পলকে দেখে নিন কোন কোন ডাক্তারবাবু চেম্বার করছেন। যোগাযোগ কাকদ্বীপ নয়াপাড়া পুরনো কোর্টের বিপরীতে, দূরভাষ 032102555029 ও 8327441900। বিকে চানাচুর, রায়, অমৃতি, নবাবী, পুষ্টি, তোফা, প্রাকৃতিক প্রণালীতে সমৃদ্ধি। বিরতির পরে আবার ফিরে এলাম বিশ্ব সমাচার এই ক্লাসে। আফ্রিকা কবিতা আলোচনা করছিলাম, এবারে আমরা শেষ স্তবক আলোচনা করব। শেষ স্তবক যেখান থেকে শুরু হচ্ছে, আজ যখন পশ্চিম দিগন্তে, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিগন্ত বলতে এখানে বোঝানো হচ্ছে পশ্চিমের দেশগুলো, অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো। প্রদোষকাল, অর্থাৎ প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, মানে দিন শেষ হয়ে আসছে, সন্ধ্যা নামছে, সন্ধ্যার বা রাত্রির ঠিক পূর্ব যে অবস্থা, সেটাই প্রদোষকাল। ঝঞ্ঝা বাতাসে, অর্থাৎ ঝঞ্ঝা শব্দের অর্থ ঝড়। রুদ্ধশ্বাস শব্দের মানেগুলো কিন্তু খেয়াল রাখবে। রুদ্ধশ্বাস অর্থাৎ শ্বাস রুদ্ধ হয়ে আসছে এমন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। যখন গুপ্তগহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। গুপ্তগহ্বর, গুপ্তগহ্বর বলতে কবি বুঝিয়েছেন যে আড়াল, আড়াল থেকে পশুরা বেরিয়ে এলো। এখানে পশু বলতে কিন্তু আক্ষরিক অর্থে কবি পশু বলেননি। এখানে পশু বলতে কবি বুঝিয়েছেন মানুষরূপী কিছু পশু, যারা মানুষের দেহধারী, মানুষের রূপধারী, কিন্তু তাদের মানসিকতাটা পাশবিক, পশুসুলভ মানসিকতা। কবি এখানে তাদের কথাই বলেছেন। যখন গুপ্তগহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ আড়াল থেকে এই সমস্ত মানবিক রূপধারী পশুর দল যখন বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এখানে দেখো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু দামামা বেজে গেছে। 1937 সালে তিনি কবিতাটা যখন লিখছেন,
তার ঠিক 2 বছর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939-এ। কিন্তু 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কি হবে, তার দামামা বেজে গেছে অনেক আগে। কবি বুঝতে পেরে গেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, সারা পৃথিবীময় একটা অস্থিরতার বাতাবরণ সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটটাকে, সেই পরিবেশটাকে কবি তুলে ধরেছেন এই কয়েকটা পংক্তির মাধ্যমে। আজ যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ ইউরোপীয় দেশগুলোতে দুটো ভাগ হয়ে গেছে, গোটা বিশ্ব দুটো ভাগ হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, তখন চারিদিকে একটা রুদ্ধশ্বাস অর্থাৎ শ্বাসরুদ্ধকারী অবস্থা। মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক, ভয়, কি হয়। চারিদিকে একটা কালবৈশাখী, তোমরা জানো কালবৈশাখী ঝড় শুরুর আগে চারিদিকে একটা থমথমে পরিবেশ তৈরি হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারিদিকে থমথমে পরিবেশ, একটুও বাতাস বয় না। সেটাই বোঝা যায় যে কালবৈশাখী আসন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, চারিদিকে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি। কবি বুঝতে পেরেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। এবার আড়াল থেকে ওই মানুষরূপী পশুর দল তাদের ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে বেরিয়ে আসবে, কারণ তারা সুযোগ সন্ধানী। এতদিন তারা সুযোগের অপেক্ষায় ছিল, এবার তারা গুপ্ত গহ্বর থেকে অর্থাৎ আড়াল থেকে তারা বেরিয়ে আসছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এই অশুভ ধ্বনিটা কি? অশুভ ধ্বনি হচ্ছে তাদের নিজেদের মধ্যেকার যে লড়াই, নিজেদের মধ্যেকার যে ঝগড়া, সেটাকেই কবি এখানে অশুভ ধ্বনি বলে চিহ্নিত করেছেন। এসো যুগান্তের কবি। এইরকম একটা প্রেক্ষাপটে যখন সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই রকম একটা পরিস্থিতিতে কবি কবি রবীন্দ্রনাথ যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। এসো যুগান্তের কবি। যুগান্ত, এখানে যুগান্ত শব্দটা দুরকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একটা হচ্ছে যুগান্ত অর্থাৎ যুগের অন্ত। যুগান্ত যুগের অন্ত কি যুগের শেষ, এরকম একটা ব্যাখ্যা হতে পারে। ব্যাখ্যা যাই হোক না কেন, অর্থটা কিন্তু একই হবে। যুগান্ত, আমি যদি শব্দটা যুগান্ত ধরি তাহলে হবে যুগের অন্ত, অর্থাৎ একটা যুগ শেষ হয়ে আসছে, নতুন যুগ আসছে। আর যদি যুগান্তের ধরি, যুগান্তের, তাহলে হবে যুগান্তের অর্থাৎ অন্য যুগ, যুগান্তর, অন্য যুগ। যুগান্তর শব্দটার ব্যাসবাক্য করলে যদি আমি সমাসে চলে যাই, তোমাদের বোধহয় এখনো সমাস হয়নি, সমাসটা সেকেন্ড সামেটিভে আছে। যাই হোক, আমি প্রসঙ্গক্রমে, তোমরা এইটা তো পড়ে এসছো তাই আমি বললাম। যুগান্তরের, যুগান্তর অর্থাৎ অন্য যুগ, ব্যাসবাক্য করলে অন্য যুগ মানে নতুন যুগ। তার মানে শব্দটাকে আমি যে অর্থেই ধরি না কেন, অর্থটা কিন্তু একই হবে। যদি যুগান্ত ধরি তাহলে যুগের শেষ, যুগের অন্ত অর্থাৎ যুগের শেষ, অর্থাৎ নতুন যুগ আসছে। আর যুগান্তর যদি ধরি তাহলে তার ব্যাসবাক্য হবে অন্য যুগ অর্থাৎ নতুন যুগ আসছে। কবি রবীন্দ্রনাথ এই যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। এই যুগান্তের কবিকে অনেক জায়গায় প্রশ্ন আসে, তোমাদের মনেও নিশ্চয়ই এসে, যুগান্তের কবিকে। যুগান্তের কবি আসলে কবিকল্পিত একজন কবি, কবির কল্পনার একজন কবি। তিনি তাকে দায়িত্ব দিচ্ছেন, কবি রবীন্দ্রনাথ সেই যুগান্তের কবিকে দায়িত্ব দিচ্ছেন। কি দায়িত্ব দিচ্ছেন? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, যখন সন্ধ্যা নেমে আসছে সেই সময় দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে বলছেন? মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী এখানে কে? আফ্রিকা। আফ্রিকাকে কবি মানহারা মানবী কেন বলছেন? যার মান হারিয়েছে, যার মান সম্মান নেই। কেন? ইউরোপীয়দের অত্যাচারে তার মেরুদণ্ড বলে কিছু ছিল না, সেই জন্য বলা হয়, কবি বলেছেন মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীর দ্বারে অর্থাৎ দরজায়, আফ্রিকাবাসীর কাছে সেই যুগান্তের কবিকে দাঁড়াতে বলেছেন। কেন? বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে, হিংস্র প্রলাপ কি? সারা বিশ্বব্যাপী যখন একটা হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, যুদ্ধ ভাব, চারিদিকে যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধের কোলাহল যখন সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, সেই সময় যুগান্তের কবিকে বলছেন যে ক্ষমা করার, মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে ক্ষমা করার কথা বলেছেন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
শেষ পুণ্যবাণী কোনটা? শেষ পুণ্যবাণী হচ্ছে ক্ষমা করো। কোনটা? না ক্ষমা করো, এটাই হচ্ছে শেষ পুণ্যবাণী। কারণ কবি জানেন, যে কোনো কবি মানবতা, যে কোনো কবি মানবতার পূজারী। কবি জানেন যে হিংসাকে কখনো হিংসা দিয়ে জয় করা যায় না। হিংসাকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে। তাই কবি ক্ষমা করার কথা বলেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেছেন। কাকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন? এই ইউরোপীয় সভ্য জাতির হয়ে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। কার কাছে? আফ্রিকাবাসীর কাছে। ক্ষমা করো, মানে যুগান্তের কবি তথাকথিত সভ্য ইউরোপীয়দের হয়ে যেন ক্ষমা চেয়ে নেন। কার কাছে? আফ্রিকাবাসীর কাছে। কেন? তাদের ওপর এতদিন ধরে যে নির্মম অত্যাচার করেছে, যে নিষ্ঠুর অত্যাচার করেছে, তার প্রায়শ্চিত্ত স্বরূপ, পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ক্ষমা চাইতে বলেছেন। কারণ ক্ষমা দিয়েই হিংসাকে জয় করা যায়, ক্ষমাই পারে পৃথিবীতে শান্তি আনতে। আশা করি তোমরা কবিতাটার আমি যে এতক্ষণ নিবিড় পাঠ আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কবিতাটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব সহজ সরল হয়েছে আশা করব আমি। তো এরপরে আমি সামগ্রিক কবিতাটা আমি একটু আলোচনা করে এই কবিতাটার একটা বিষয়টা আলোচনা করি। সেটা হচ্ছে, যেটা খুব আসে, পরীক্ষায় আসে বা তোমাদের মনেও হয়তো এসছে, যেটা কী ধরনের কবিতা। এটা গদ্য ছন্দের কবিতা, গদ্য ছন্দ। এখন প্রশ্ন আসবে, কবিতা আবার গদ্য ছন্দ কি? কবিতা তো পদ্য ছন্দে হয়, গদ্য ছন্দের কেন? না, গদ্য ছন্দের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, আবার পদ্য ছন্দের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে ছন্দের সাহায্যে সব পদ্য ছন্দের এমন কিছু বৈশিষ্ট্য আছে যার সাহায্যে কিন্তু সব কিছু ব্যাখ্যা করা যায় না। এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো পদ্য ছন্দে ব্যাখ্যা করা যায় না। আফ্রিকা কবিতাটি গদ্য ছন্দে লেখা কবিতা। গদ্য ছন্দের বৈশিষ্ট্য কি? গদ্য ছন্দের বৈশিষ্ট্য আমি খুব সংক্ষেপে তোমাদের, এখানে তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, সেই জন্য খুব সংক্ষেপে গদ্য ছন্দের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে কেন এটাকে আমি গদ্য ছন্দ বলবো সেটা আলোচনা করে নিতে পারবো। প্রথমে গদ্য ছন্দের বৈশিষ্ট্য কি? গদ্য ছন্দের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো অন্তমিল থাকবে না, কোনো অন্তমিল থাকে না, এবং কবিতাটা পড়লে মনে হবে যেন একটা কোথায় গল্প বলা হচ্ছে। বাস্তবিকই তাই। আফ্রিকা কবিতাটা খুব ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু একটা গল্প, একটা কাহিনী। কিসের কাহিনী? আফ্রিকাবাসীর ওপর অত্যাচারের কাহিনী। এবং শুধু আফ্রিকাবাসীর ওপর অত্যাচারের কাহিনী না, আফ্রিকার সৃষ্টি রহস্যের কাহিনী। এখানে অনেকগুলো ছোট ছোট কাহিনী রয়েছে। প্রথম কাহিনী কি? প্রথম কাহিনী হলো আফ্রিকার সৃষ্টি রহস্যের কাহিনী, যেটা কবিতার প্রথম স্তবকে রয়েছে। কবিতার দ্বিতীয় স্তবকের কাহিনী কি? সেখানে ইউরোপীয়দের অত্যাচারের কাহিনী। তৃতীয় স্তবকে কি? তৃতীয় স্তবকেও একটা কাহিনী আছে। সেটা কি না, আফ্রিকায় যখন ইউরোপীয়রা অত্যাচার করছে তখন ইউরোপীয় দেশের কি অবস্থা, সেই চিত্রটা এখানে তুলে ধরেছেন, সেটাও একটা কাহিনী। এই যে কাহিনী, এই যে অর্থাৎ গল্প, একটা কাহিনী, এই কাহিনীগুলো, এই গল্পগুলো ঠিক পদ্য ছন্দে প্রকাশ করা যায় না, কষ্টকর। গদ্য ছন্দে কাহিনীটাকে যত সাবলীলভাবে প্রকাশ করা সম্ভব, পদ্য ছন্দে কিন্তু সেটা সম্ভব নয়। দ্বিতীয় কি বৈশিষ্ট্য? না, পদ্য ছন্দের মধ্যে একটা সুরমাধুর্য থাকে, একটা ছন্দ মাধুর্য থাকে, যেটা গদ্যে থাকে না। গদ্য যেন কেউ যেন গল্প করছে, এটা সাবলীলভাবে পড়ে যাচ্ছে, গল্প বলে যাচ্ছে, সেটা গল্পের আমেজ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা কবিতায় গল্পের আমেজ এনেছেন। এবং এখানে সেই গল্পটা কি? আফ্রিকার সৃষ্টি রহস্যের গল্প। আফ্রিকাটা কিভাবে সৃষ্টি হলো, আর কি গল্প, আর কি কাহিনী? আফ্রিকাবাসীর ওপরে ইউরোপীয়রা কী ধরনের অত্যাচার করেছে, সেই কাহিনী। এই যে কাহিনী, এই যে গল্প, এটা কিন্তু কবিতার ছন্দে, মানে পদ্য ছন্দে প্রকাশ করা
ততটা সহজসাধ্য নয় যতটা সহজসাধ্য গদ্য ছন্দে। এছাড়া এখান থেকে আমি ছোট্ট ছোট্ট কিছু কিছু প্রশ্ন আলোচনা করে দিই কবিতার শেষে। আমি আশা করব যে কবিতাটা যেভাবে আলোচনা হয়েছে তোমরা নিজেরা নিজেদের চেষ্টায় সেই প্রশ্নগুলো নিজেরা লিখতে পারবে। যেমন ধরো প্রথম স্তবক থেকে একটা প্রশ্ন হতে পারে যে আফ্রিকার সৃষ্টি রহস্য, যে উদ্ভ্রান্ত সেই একদম প্রথম লাইন থেকেই প্রশ্ন হতে পারে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, এই লাইনটা তুলেই প্রশ্ন হতে পারে যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগটাকে উদ্ভ্রান্ত কেন বলা হয়েছে এবং উদ্ভ্রান্ত আদিম যুগে কি ঘটনা ঘটেছিল। একটা লং কোশ্চেন হতে পারে। 1+4 এভাবে একটা লং কোশ্চেন হতে পারে। দ্বিতীয় স্তবকে হায় ছায়াবৃতা, এখান থেকে যে দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে, এখান থেকে একটা হতে পারে নখ এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, অথবা নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এখান থেকে প্রশ্ন হতে পারে কাদের নখ তীক্ষ্ণ, তাদের নখকে নেকড়ের থেকে কেন তীক্ষ্ণ বলা হয়েছে, তাদের স্বরূপ বিশ্লেষণ করো। 1-1-3 এভাবে 5 নম্বরে একটা প্রশ্ন হতে পারে। আর শেষ স্তবক থেকে বা যেটা আছে যে বলো ক্ষমা করো, এই লাইনটা তুলে হতে পারে, বা আজ যখন পশ্চিম দিগন্তে, এই লাইনটা তুলেও হতে পারে। বলো ক্ষমা করো, এই লাইনটা তুলেও প্রশ্ন এভাবে হতে পারে যে কবি কাকে ক্ষমা করার কথা বলেছেন, কেন ক্ষমা করার কথা বলেছেন। এভাবে কিছু কিছু প্রশ্ন হতে পারে আর কি। আমি খুব সংক্ষেপে পুরো কবিতাটা তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে এবং কবিতাটার সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা গড়ে উঠবে। এবং সেই সঙ্গে ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নও তোমাদের বললাম। আমি আশা করব আমি যেভাবে আলোচনা করেছি সেই আলোচনাটা শুনে এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। আর আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। তার আগে ছোট্ট একটা মেসেজ দেবো, তোমরা সবাই এই পরিস্থিতিতে বাড়িতে থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো আর বিশ্ব সমাচারের সঙ্গে থেকো। অঙ্কিত অটোমোবাইল, অথরাইজড ডিলার ইয়ামা। আমাদের কাছে পাবেন ইয়ামা কোম্পানির সমস্ত রকম আপডেট লেটেস্ট মডেলের বাইক ও স্কুটার। ফাইন্যান্সের সুবিধা রয়েছে। আপনার পছন্দের বাইক সহজ শর্তে সহজ কিস্তিতে নিয়ে যান। বিশেষ দ্রষ্টব্য, এখানে উন্নত মানের ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার রয়েছে। সুদক্ষ মিস্ত্রি দ্বারা সার্ভিসিং করা হয়। ঠিকানা কাকদ্বীপ রথতলা, বীরেন্দ্র মার্কেট। মোবাইল 8145959467। জেডি মার্বেলস, এখানে সব ধরনের নামি কোম্পানির ফ্লোর টাইলস ও টাইলস পাওয়া যায়। গ্রানাইট, মারওয়ার, পেস্তা, রেমান্ড প্রভৃতি পাথর এবং বিভিন্ন ডিজাইনের বাথরুমের প্যান, কমোড, বেসিন সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা কাকদ্বীপ গঙ্গাধরপুর নতুন রাস্তা মোড়। মোবাইল 7001254677 9733663032।